আমি কার কাছে যাব তথ্য নিতে যে এখানে জেন্ডার বিষয় বা নারীর বিষয়ে আপনার প্রকল্পে আমি কিছু তথ্যপাত্র চাই। এই তথ্যপাত্রের এখন আমাদের ভীষণ অভাব। ইনস্টিটিউশনাল উইকনেস আমি বলছি, পার্সোনাল উইকনেস আছে, ক্যাপাসিটি বিল্ডিং এ ইনস্টিটিউশন গুলার অনেক উইকনেস আছে। একটা বাজেট তৈরি করতে গেলে, একটা প্রকল্প তৈরি করতে গেলে, আমি পরিকল্পনা একাডেমিতে আমি প্রজেক্ট প্ল্যানিং এ আমি ক্লাস নিয়ে থাকি যে কিভাবে তারা করবে, এবং সেটা হতো একটা মানে গভর্নমেন্টের যে নিয়ম, কিন্তু সেখানে আমি যেহেতু জেন্ডার ইস্যুতে কাজ করছি, আমি সেখানে বারবার আমি জেন্ডার ইস্যুগুলোকে নিয়ে আসি। তো আমি বলছি যারা মনিটরিং করেন তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা, যারা প্রথম থেকে যদি শুরু করি পরিকল্পনা যারা, তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। তারপরে বাস্তবায়ন যারা করেন, ইমপ্লিমেন্ট করেন, তাদের করতে হবে। তারপরে আমাদের জেন্ডার বাজেট তৈরি যারা করেন তাদের ক্ষেত্রে মনিটরিং এবং ইভ্যালুয়েশনে যারা জড়িত থাকবেন তাদেরও ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। কিভাবে আমরা এই জেন্ডার সেন্সিটিভ ওয়েতে আমরা এই কাজগুলো করতে পারি। সো আমি মনে করি যে শেষে করতে চাই যে ক্যাপাসিটি বিল্ডিং and training for government officials বা যারা রিলেটেড এটার সাথে তাদেরটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর আমরা বাজেট করতে পারি, 34% ব্যয়ের একটা দেখাতে পারি, কিন্তু কার্যকর হবে না। যাই হোক, আমি আসলে বেশি বড় করবো না। শেষে আমি যেটা বলতে পারি, আমাদের মোটামুটি অনেকগুলো জায়গায় এখানে চলে এসেছে, কিন্তু আমি মনে করি কেয়ার ওয়ার্ক যেটা এখন আমরা খুবই গুরুত্ব দিচ্ছি, সেইখানটায় আমাদের বাজেট বরাদ্দের বিষয়টি আমাদেরকে খুবই যৌক্তিকভাবে উপস্থাপন করাটা জরুরি বলে আমি মনে করি। এবং কেয়ার ওয়ার্ক শুধুমাত্র গৃহ পরিসরের কাজ নয়, এবং এই গৃহ পরিসরকে কেন্দ্র করে আমাদের অন্যান্য যে সার্ভিসগুলো তৈরি হচ্ছে সেখানটায়ও যাতে যথার্থ বাজেট বরাদ্দ থাকে সেটা বিবেচনা করার প্রয়োজন রয়েছে বলে মনে করি। আমরা এখানে এসেছে যদিও, কিন্তু আমার মনে আরো পরিপূর্ণতা পাবে যদি সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা বলি যে ডিজিটাল লিটারেসিটা এখন ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং নারীর জন্য আরো প্রয়োজন। বাজেটে যেন সেই বরাদ্দটা থাকে সেটির একটি আওয়াজও আমরা দিতে চাই। এবং সবশেষে আমি যেটা আরেকটু বলবো সেটা হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের নারী নেতৃত্বের প্রতি যথেষ্ট নেতিবাচক একটি অবস্থান তৈরি হয়েছে বা এটা ক্রমাগত বাড়ছে। সেটি যাতে বন্ধ হয়, আমি তার উল্টো দিক থেকে বলবো যে নারী নেতৃত্ব বৃদ্ধির জন্য একেবারে সুকৌশলে এবং সুনির্ধারিত পরিকল্পিতভাবে ব্যয় করতে হবে, এবং সেটি নারী রাজনৈতিক ক্ষমতায়নের জায়গায় আমাদেরকে বিনিয়োগ করাটা খুবই জরুরি। সবশেষে আমি যেটা বলবো যে আমাদের বেইজিং 30 একটি রিভিউ হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে 1995 সালে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন হয়েছিল এবং বলা হয়েছিল নারীর চোখে বিশ্ব দেখুন। 30 বছর পরেও নারীর চোখে বিশ্ব দেখতে তো আমরা পারিনি, দেখার চেষ্টা করেও আমরা বারবারই ব্যর্থ হয়েছি, এবং আমরা বারবারই বলছি যে নারীর চোখে বিশ্ব দেখা মানে হচ্ছে শুধু নারীদেরকে দেখতে হবে। সো পুরুষের চোখেও যেন আমরা বিশ্বটা দেখতে পারি, এবং সেখানে একটা বড় জায়গা হিসেবে এসেছে যে নারীর প্রতি আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, সেটা পরিবারের ভেতর, কর্মক্ষেত্রে, রাষ্ট্রে, সরকার পরিচালনায়। আমাদের দেশের পরিকল্পনা হয় আসলে ওই যারা রাজনৈতিক দায়িত্বে থাকেন, ঠিকই যে রাজনৈতিক একটা ভিশন তো নিশ্চয়ই থাকবে, কিন্তু তাদের চাহিদা মোতাবেক, এবং সেই পরিকল্পনাটা অংশীজনের চাহিদা ভিত্তিক হয় না, যার ফলে আসলে আমরা প্রতিবারই খালি দাবি তুলতে থাকি এবং সেই দাবিগুলি পরে বিলীন হয়ে যেতে থাকে। হ্যাঁ, আর একটা কথা যেটা এসছে যে আমাদের এই যে আজকে যে আমরা পুরোটা আলোচনা করলাম, মাত্র 2 জন বোধহয় পুরুষ বক্তা ছিলেন। তো আমাদের মহিলাদের একটা দাবি, এটা শুধু মহিলাদের দাবি না, যিনি পুরুষ যারা এখানে আছেন তাদেরও কিন্তু সংসারে মা, বোন, মেয়ে সব আছে, এবং তাদের ওয়েলফেয়ারের জন্য বিষয়টা, কিন্তু সেখানে আমরা পুরুষের পার্টিসিপেশনটা খুব পুয়ার দেখতে পাচ্ছি। কিন্তু আমি মনে করি যে একটা সমাজে নারী পুরুষ যদি আমরা উভয়ে এগিয়ে যেতে চাই, তাহলে সেখানে যেমন অংশীদারিত্ব থাকবে নারীদের, তেমনই এক অংশীদারিত্ব থাকতে হবে পুরুষদের।
তো সেখানে আমি একটা মাইন্ডসেটের একটা বিরাট ঘাটতি আমি দেখতে পাই, যে আমাদের যে মাইন্ডসেট সেখানে নারীর অধিকারের কথা নারীরাই বলবে, নারীরাই এটা বাস্তবায়নের জন্য রাস্তায় নামবে না, এই মাইন্ডসেটের থেকে কিন্তু আমাদের যে অনেক প্রগতিশীল পুরুষরা তারাও কিন্তু এটার থেকে বের হতে পারেন নাই। ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন করতেই হবে প্রত্যেকটা প্রজেক্টের শেষে, যেটা আমাদের দেশে হয় না, ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন করতে হবে যে আমি এই পরিকল্পনা এবং এই একটা ফল আশা লাভ করে ফল পাবো আশা করে আমি একটা পরিকল্পনা নিয়েছিলাম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পরিকল্পনা শেষ হয়েছে, টাকা খরচ হয়ে গেছে, আমার ইভ্যালুয়েশনটা কি, আমি কি পেলাম, ওটার থেকে কি উপকারটা হলো, শুধু নারী বিষয় না, সব বিষয়। তা এইখানে আমি আরেকটা বিষয় বলতে চাই, যে এটাও সুমি বলেছে যে প্রান্তিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, যেখানে গ্রামীণ মেয়েরা সুবিধাভোগীরা ছিল নারী এবং শিশু, ৮০ থেকে ৮৫% নারী এবং শিশু সেখানে সেবা পাইত কমিউনিটি ক্লিনিক, এবং সেই কমিউনিটি ক্লিনিকে ওষুধ বন্ধ, কোনো ওষুধ নাই। এবং শুধু তাই না, যারা সেবা দেবেন তারা 7.5 মাস বেতন পান না, ইদানিং বেতন পাচ্ছেন কিন্তু কারেন্টটা পাচ্ছেন, বকেয়াগুলি পান নাই। এবং শুধু তাই না, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যদি আমরা দেখি যে ও যে সাপ্লাই সংকট, ওখানে ট্যাবলেট নাই, কন্ডম নাই, এবং 3 মাসের জন্য যে ইঞ্জেকশনটা দেওয়া হয় ডেপো-প্রভারের, সেটাও সাপ্লাই নাই। কাজে কোনো পরিবার পরিকল্পনার জিনিসের সাপ্লাই নাই। কেন? শোনা গেল যে টাইমলি প্রকিউরমেন্ট হয় নাই। টাইমলি প্রকিউরমেন্ট কেন হয় নাই? ওই অফিসার উনি চলে যাবেন, উনি বাজেটের ঝামেলায়, মানে পেনশনের ঝামেলায় পড়তে চান না, সেজন্য উনি ক্রয়ের মধ্যে যান নাই। তো এইভাবে যদি চলে দেশ, তাহলে আমরা কিভাবে একটা ভালো কিছু আশা করতে পারি?